এই হত্যাকাণ্ড ঘটানোর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, মৃত্যু নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তাদের আছে অহংকারিতা, আত্মম্বরিতা, যে তারা মনে হচ্ছে যে তারা যুদ্ধ করতে এসেছিল, তাদের এই ছাত্ররা যুদ্ধ করতে এসেছিল অস্ত্র রাইফেল নিয়ে, তাদেরকে হটানোর জন্য যা করা দরকার সরকার তা করেছে। এই 5 দিনে যেই আম, যে ভয়াবহতা, যে নৃশংসতা, যে ব্রুটালিটি চালানো হয়েছে, এটি একটি গাজা উপত্যকায় পরিণত হয়েছে, যেখানে আমরা ছোটবেলায় দেখেছি যে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে ইটের সুরকি নিয়ে গাজার সেই ফিলিস্তিনের নাগরিকরা আহ, ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করছে। ঠিক বাংলাদেশের এই যুবকরা, এই শিক্ষার্থীরাও কিন্তু সেই অবস্থায় উপনীত হয়েছেন। তারা কিন্তু তাদের এই ইট নিয়ে, এই সুরকি নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন। রাজনীতিতে দুটো জিনিস আছে, একটি হচ্ছে পলিটিক্যাল কালচার, আর একটি হচ্ছে কালচার অফ ফিয়ার। একটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যেটি হচ্ছে আপনার এ কালচার অফ কম্প্রোমাইজ। রাজনীতি হচ্ছে একটি ডায়ালগের মধ্য দিয়ে, কম্প্রোমাইজের ভিত্তিতে একটি কালচার, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়। তার বিপরীত দিকটি হচ্ছে কালচার অফ ফিয়ার, বা আপনার ভয়ের সংস্কৃতি। আর এই বাংলাদেশে গত 15 বছর ধরে এই ভয়ের সংস্কৃতি গ্রাজুয়ালি ডেভেলপ করেছে। এবং এটি কেন করেছে তার মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশ এই আহ, তিনটি অবৈধ এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এটি একটি অটোক্রেটিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। যে রাষ্ট্রের একজনই হচ্ছেন আনলিমিটেড পাওয়ার এক্সারসাইজ করেন, এবং এটি একটি টুটারিটারিয়ান স্টেটে রূপান্তরিত হয়েছে, ইজ বেসড অন সাবঅর্ডিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য স্টেট অ্যান্ড স্ট্রিক্ট কন্ট্রোল all aspects of life and productive capacity of the national, especially by coercive measure। মানে তার মেইন কথা হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের সামগ্রিক জীবন ব্যবস্থা একজন ব্যক্তির দ্বারা যখন নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্রের, আপনি ফেসবুকে কি লিখবেন, আপনি কি বলবেন, সেই জিনিসগুলো লিখতেও যখন আপনাকে চিন্তা করতে হয় যে এরপরে আমি কোনো ধরনের আক্রমণের শিকার হব কিনা, আমার চাকরি চলে যাবে কিনা, আমার বিজনেস চলে যাবে কিনা, সেই এমনি একটি ব্যবস্থায় আজকে আমরা 15টি বছর যখন পার হলাম, যখন আজকে এই 15টি বছর পার হলাম, কিভাবে হলো এই জিনিসগুলো, এই টোটালিটারিয়ান স্টেটটা আমি যদি একটু পেছন থেকে বলি, যে এক ধরনের আজ ভার্সেস দেম ন্যারেটিভ তৈরি করা হয়েছে প্রত্যেকটি অটোক্রেটিক রাষ্ট্রে, কর্তৃত্ববাদী রাষ্ট্রে। আপনার আমাদের এবং তাহাদের একটি ন্যারেটিভ দাঁড় করানো হয় প্রথমে। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মানে মুক্তিযুদ্ধের চেতনা, আর আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা, আর আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি হচ্ছেন রাজাকারের চেতনায় বা আলবদরের চেতনায় আপনি উদ্ভাসিত। এটি প্রথমে কিন্তু সারা আওয়ামী লীগের বাইরে সকলের ক্ষেত্রে এগুলা ব্যবহার করে নেই। প্রথমে তারা টার্গেট করেছে জামাত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে, যে বিকজ জামাত ইসলামীর রাজনৈতিক অবস্থানটা মুক্তিযুদ্ধের সময় প্রশ্নবিদ্ধ ছিল। বাট তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে কিনা, অপরাধ মানে 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 যেটাকে বলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা করেছে বলে আমি মনে করি না। আমি এটা একটা ক্লিয়ার করতে চাই। তো এই বাস্তবতায় জামাত শিবিরকে কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু নির্যাতন করা হয়েছে রাজাকার অভিহিত করে, এবং জামাত শিবিরের লোকজনকে আপনারা জানেন যে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে। তারপরেই কিন্তু শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, যে যেহেতু জামাত তাদের সাথে জোট করে খালেদা জিয়া সরকার গঠন করেছেন, তাকে জঙ্গিবাদের নেত্রী হিসাবে আখ্যায়িত করে করে কিন্তু বক্তব্য দিয়ে 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 তাকে জঙ্গিবাদের নেত্রী বানানো হয়েছে, এবং তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাকে জেলে পুরানো হয়েছে, তাকে নির্বাচন থেকে ইরাডিকেট করা হয়েছে, তার ছেলেকে, বিদেশে ছিল, তাকে রাজনীতি থেকে সমূলে উৎপাটন করার জন্য এমন কোনো কাজ নেই যে যেটি করা হয়নি। তারপরে আমরা দেখতে পেলাম জঙ্গিবাদের বিষয়টি কেন আসলো, এই যে নেরেটিভটা দাঁড় করানো হলো, কারণ তখন সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ যুক্তরাষ্ট্রের, সেই যুদ্ধের সাথে তাল মিলিয়ে তারা জঙ্গি তকমা দিয়ে তাদেরকে নিধন করার চেষ্টা করেছেন, রাজনীতি থেকে আউট করার চেষ্টা করেছেন। যখন আফগানিস্তানের এই থেকে সৈন্য প্রত্যাহারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসে, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ক্ষেত্রে পরিবর্তন আসে,
তখন কিন্তু তারা নতুন করে আরেকটি ডায়ালগ তারা বাজারে ছেড়ে দেন, সেটি হলো রাজাকার। আপনি ব্যাংক লুট করেছে, আপনি প্রশ্ন তুললে আপনাকে রাজাকার বলে আপনাকে আক্রমণ করা হবে, আপনার অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আপনারা মনে থাকবে যে ডক্টর কামাল হোসেন যখন 2018 সালে রাজনৈতিক সমঝোতা করে বিরোধী দলকে নিয়ে একটি প্রচেষ্টা চালাচ্ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু রাজাকারের অভিযোগ আনা হয়। ব্যারিস্টার মইনুল হোসেন তিনি মারা গেছেন, তিনি যখন কথা বলছিলেন, তখন কিন্তু তাকে যে আপনি কি রাজাকারের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছেন কিনা, জামায়াতের প্রতিনিধি হিসাবে গিয়েছেন কিনা। প্রফেসর আলী রিয়াজ, যিনি গণতন্ত্র, সুশাসন এবং বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস নিয়ে কাজ করেন, লেখালেখি করেন, তাকেও কিন্তু বিভিন্ন সময় প্রোফাইল করা হয়েছে রাজাকার হিসেবে। তো মানে বিষয়টা হচ্ছে, রাজাকার হিসেবে প্রোফাইল করার পর তার আপনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল অধিকার আপনি কেড়ে নিতে পারেন। এটি হচ্ছে একটি স্ট্র্যাটেজি যেটি আওয়ামী লীগ করেছে, এবং সেই করার ফলশ্রুতিতে যেটি হয়েছে, এই বাংলাদেশের তরুণ সমাজ এটিকে ভালোভাবে নেয়নি। এবং যখনই তাদেরকে প্রোফাইল করার চেষ্টা করা হয়েছে যে রাজাকারের নাতিরা আপনার চাকরি পাবে না, আর মুক্তিযুদ্ধের নাতিপতিরা চাকরি পাবে না, রাজাকারের নাতিরা চাকরি পাবে, তখনই কিন্তু তারা এটা লুফে নিয়েছে যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবং এই স্লোগানটার পরেই সকল মন্ত্রীরা, আওয়ামী লীগের ছাত্রলীগের সকল লোকেরা স্ট্যাটাস দিয়ে বলেন এই রাজাকারদের বাংলাদেশে থাকবার কোনো অধিকার নেই। দ্যাট মিনস এই যে স্ট্র্যাটেজিটা, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্র্যাটেজি, যে প্রথমে আপনাকে প্রোফাইল করা হবে, তারপরে আপনাকে নিধন করা হবে। এবং সেই নিধনের চিত্র কিন্তু আমরা বাংলাদেশে দেখলাম। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কখনো কল্পনা করেনি যে বুলেটের সামনে, বন্দুকের সামনে যুবকরা তাদের বুককে তারা আম, বুক চিতিয়ে ধরবে যে আসো গুলি করো। এটা কেন হয়েছে? আমি আজকে 90-এর দশকের লোক, আমি বেড়ে ওঠা, আমরা তখন বড় হয়েছি, আমরা স্লোগান শুনতে শুনতে একটি একটি শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই ধরনের একটা রেটরিক, এই ধরনের একটা আপনার অবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছি। তখন আমরা রবীন্দ্রনাথ, নজরুল শুনে বড় হয়েছি। এখন কিন্তু যুবকরা যে প্রতিবাদের গানগুলো আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আসছে, তারা র্যাম্প সঙ্গীত শুনে নিজেরা র্যাম্প সঙ্গীত তৈরি করে তাদের ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তারা জি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগের লোক, তারা কিন্তু এই হত্যাকাণ্ডের এখানেই থেমে কিন্তু এখন যাবে না। সে ঠিক আছে, কিন্তু আপনার আমি কাছে এখানেই, জি, জি, না আপনার কাছে আমি প্রকৃত যে ঘটনাগুলো হয়েছে এখন যে আমরা ইন্টারনেট ফিরে আসার পর যে চিত্রটা দেখতে পাচ্ছি, এর মধ্যে কতটুকু আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন? সরকারের যে স্টেটমেন্ট, সরকারের বিভিন্ন এজেন্সির স্টেটমেন্ট, সেনা প্রধানের স্টেটমেন্ট, প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট এবং বিভিন্ন মন্ত্রীদের স্টেটমেন্ট। মন্ত্রীরা যেমন বললো যে, বিশেষ করে সাবেক তথ্যমন্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যেমন হাসান মাহমুদ স্পষ্ট করে বলেছে যে বিশ্ব মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে যে নিহতের খবরগুলি গেছে সেগুলি আসলে সঠিক নয়, সেটির সংখ্যা আরো অনেক কম। প্রথম আলো বলছে অন্তত পক্ষে 197 মতো তারা বলেছে, প্রকাশ করেছে। আন্তর্জাতিক মিডিয়াতে আরো সংখ্যা এসছে। আসলে প্রকৃত সংখ্যাটা কেমন হতে পারে আপনি ধারণা করছেন? একটু ছোট করে দেখুন, আমরা আপনি তো হয়তো দেখেছেন যে যখন মানে হসপিটালে নেওয়া হয়, তখনই কিন্তু অফিসিয়ালি জিনিসটা কাউন্ট হয় কে মৃত্যুবরণ করেছে। আমরা রিপোর্ট বেরিয়েছে যে ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো হসপিটাল হসপিটাল থেকে সেই রেজিস্ট্রি বইটাকে তারা ছিনতাই করে নিয়ে গিয়েছে। আমরা যেটা অসমর্থিত সূত্রে যেই তথ্যগুলো পাচ্ছি, বিভিন্ন 10টি হসপিটালের আমরা তথ্য পেয়েছি, প্রায় 997 জনের একটা তালিকা কিন্তু আমরা ফেসবুকে আমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে পেয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু পাবলিকাইজেশন না হয়ে প্রাইভেটাইজেশন হয়েছে। প্রতিটি মুড়ে মুড়ে ক্লিনিক আছে, প্রতিটি এলাকায় কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি এলাকায় কিন্তু আপনার মেডিকেল চিকিৎসা, বিভিন্ন ধরনের ছোটখাটো বিভিন্ন ক্লিনিক আছে। আমরা কিন্তু ছোটখাটো ক্লিনিকের কথা জানি না। যে 997 জনের কথা বলছি, সেগুলো হচ্ছে বড় বড় মোটা দাগে 60টি হসপিটালের একটি চিত্র সাংবাদিকরা এবং আপনার আমাদের পার্সোনাল সোর্স কিন্তু আমাদেরকে জানিয়েছে 997 জনের মতো। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, এই 5 দিনে আম, যে ভয়াবহতা, যে নৃশংসতা, যে ব্রুটালিটি চালানো হয়েছে, এটি একটি গাজা উপত্যকায় পরিণত হয়েছে। যেখানে আমরা ছোটবেলায় দেখেছি যে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে, ইটের সুরকি নিয়ে গাজার সেই ফিলিস্তিনের নাগরিকরা ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করছে, ঠিক বাংলাদেশের এই যুবকরা, এই শিক্ষার্থীরাও কিন্তু সেই অবস্থায় উপনীত হয়েছেন। তারা কিন্তু তাদের এই ইট নিয়ে, এই সুরকি নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন। যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি, যেহেতু লাইভ এমিনিউশন, আমরা ভিডিওতে দেখেছি যে আপনার বিডিআর সরাসরি গুলি করছে।
হুম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাংবাদিকরা বলছে গুলি করেন। আমি এই সাংবাদিকতায় 10 বছর ছিলাম, বাংলাদেশে পার্লামেন্ট কভার করেছি। সাংবাদিকরা বলছে যে গুলি করেন, আমরা ছবি নেব। আমি এই লজ্জা, এই দুঃখ কোথায় রাখি? একটা বর্বর সোসাইটিতে আমরা পরিণত হয়েছি। আজকে যখন, আজকে দেখেন, আজকে এই হত্যাকাণ্ড ঘটানোর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, মৃত্যু নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তাদের আছে অহংকারিতা, আত্মম্বরিতা, যে তারা মনে হচ্ছে যে তারা যুদ্ধ করতে এসেছিল, তাদের এই ছাত্ররা যুদ্ধ করতে এসেছিল অস্ত্র রাইফেল নিয়ে, তাদেরকে হটানোর জন্য যা করা দরকার সরকার তা করেছে। আর প্রকারান্তরে এই যে জ্বালাও পোড়াও এ কিন্তু আপনার কাছ থেকে সেটা একটু বলতে একটু চারজন আছেন, আপনারা একটু ছোট ছোট করে যদি পর্যায়ে শেষ করেন, আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সুস্পষ্ট করে বলেছে যে এই আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, কিন্তু এটিকে আসলে রাজনীতিকরণ করা হয়েছে, এবং বিশেষ করে শিবির সেই গ্রামান্তর থেকে এসে ঢাকা শহরের আশপাশে থেকে ঢাকার ভিতরে হামলা করেছে, গুপ্ত ভাবে আশপাশে থেকে হামলা করেছে। এই দায়টা কি আসলে শিবির বা জামাত ইসলামের উপরে যায় কিনা, বিএনপি দেখুন, থেকে মদদ দিয়েছে? দেখুন, এটা এটা শিবিরের এবং জামাতকে যদি ট্যাগ লাগানো যায় তাহলে মারাটা, এই যে নির্মম করাটা, নিধন করাটা জায়েজ হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশের এলিট শ্রেণীদেরই একটা ধরেন যে সর্বোচ্চ ভুল, যে গত এই স্বাধীনতার এই 50 বছরে একটা জাস্টফুল সোসাইটি গড়ার জন্য এই যে জামাত শিবিরকে পাইলেই মারা যাবে, পিটানো যাবে, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ উঠে নাই। এজন্যই শেখ হাসিনা জামাত শিবিরকে সামনে রেখে এই যে হাজার হাজার লোককে হত্যা করলেন, এই জিনিসটাকে জায়েজ করতে চান। এটি গেল একটি দিক। আর দ্বিতীয়ত আরেকটি দিক হচ্ছে যে কিন্তু ভাঙচুর ছাত্র তো শিবির, হয়েছে, তাহলে এগুলো কারা করেছে? না, আপনি তো দেখেছেন এই যে রিপোর্ট এসেছে যে 4 লাখ টাকায় যুবলীগের লোককে ভাড়া করা হয়েছে বাসে আগুন দেওয়ার জন্য। আগের যে আগুনগুলো দেওয়া হয়েছে এগুলো প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের লোকজন, ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার লোকজন আগুন লাগিয়ে লাগিয়ে বিরোধী দল তারা বিএনপি, নিজেরা কেন করবে, মানে করে লাভটা কি, তাদের সরকারের লাভটা কি? সরকারের লাভ হচ্ছে ইন্টারন্যাশনালি তাদের ইমেজ ক্রিয়েট করা, যে এই হত্যাযজ্ঞ, এই ধ্বংসাত্মক কার্যকলাপকে থামানোর জন্য আমরা গুলি করেছি, আমরা হত্যা করেছি, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কারণ এই কোমলমতির শিক্ষার্থীরা এত বড় ধরনের বাসে আগুন লাগানোর কথা না। এবং এটা আমরা আগে থেকে দেখেছি যে আগুন সন্ত্রাসের যে রাজনীতি, এই রাজনীতি তো প্রমাণিত হয়েছে যে বিরোধী সরকার পক্ষের লোকেরাই বিভিন্ন লোককে সেট করে এই আগুনগুলো লাগিয়েছে। এবং এগুলাকে ভিডিও করে, ভিজুয়ালাইজ করে তারা অলরেডি ডকুমেন্টেড করে বিভিন্ন এমবিসিতে দিয়েছে, স্টেট ডিপার্টমেন্টে দিয়েছে, ইউনাইটেড নেশনকে দিয়েছে। আমরা যখন যোগাযোগ করতে যাই তখন আমাদেরকে এগুলো দেখানো হচ্ছে, রিপ্লাই ফিডব্যাক করা হচ্ছে যে এই ধরনের তাণ্ডব চলেছে কিনা। তাণ্ডব চলেছে, কিন্তু কে করেছে সেই বিষয়টা কিন্তু আজকে আমাদেরকে কথা কে বলতে হবে। করেছে সেই জায়গাতে আন্তর্জাতিক মহলের, বিশেষ করে আন্তর্জাতিক নেতারা যারা ইতিমধ্যে মন্তব্য করেছে, যাদের কথা শুনেছেন, তাদের আসলে অবস্থান কোন দিকে বলে মনে করেন? এই জায়গাটা বলে শেষ করবেন, এরপর জনাব শিবির আহমেদ আসছে আপনার কাছে। দেখুন, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড তো ধরেন যে ডিপ্লোমেটিক ওয়েতে কাজ করে, তারা পলিটিক্যাল মানুষের মতো মানে আপনার তাদের এক্সপ্রেশনটা দিবে না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের যারা কংগ্রেসম্যান আছে আপনারা জানেন, এর মধ্যে প্রায় 26 জন এ পর্যন্ত আমার জানা মতে, আরো বেশি দিয়ে থাকতে পারে, তারা কনসার্ন জানিয়েছেন এবং ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। বিশেষ করে নিউ ইয়র্ক সিটি একটি বড় সিটি, সেই সিটির মেয়র ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। এবং পেন্টাগনে তারা বলছেন আমরা খুব গভীরভাবে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, সেখান থেকে কিন্তু আজকে তারা বিবৃতি দিয়েছেন যে আমরা বাংলাদেশের পুরো পরিস্থিতিটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর বেশি তো তারা তো রাজনৈতিকভাবে কোনো অ্যাক্ট করতে পারেন না। বাট আমি মনে করি এই ঘটনার পরে যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা এখানে ম্যাস কিলিং হয়েছে, সর্বোচ্চ যে যে জিনিসটা, এই ম্যাস কিলিং হবার কারণে, কারণ সরকার প্রথমেই ম্যাস কিলিং হচ্ছে, প্রথমে একটি গ্রুপকে তারা প্রোফাইল করেছে এবং দ্বিতীয়ত সেই প্রোফাইল গ্রুপকে তারা নিধন করার চেষ্টা করেছে। এটি একবারে প্রমাণিত, যেখানে জাতিসংঘের ট্যাঙ্ক, সিল সম্বলিত ট্যাঙ্ক ব্যবহৃত হয়েছে, যেখানে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি দেওয়া হয়েছে, সেই ভিডিও জাতিসংঘের কাছে আছে। এবং সেই বিষয়গুলো কিন্তু আজকে ডিপ্লোমেটিক চ্যানেলে, সিকিউরিটি এরিয়ায় এই বিষয়গুলো আলোচিত হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবার জন্য কিন্তু বাংলাদেশের নাগরিকরা অলরেডি উদ্যোগ নিয়েছেন বলে আমি জানি, বিকজ দেয়ার আর লট অফ ফুটেজ তার রিসিভ মানে করা হচ্ছে। সকল গ্রাউন্ডের যে চিত্রগুলি, সেগুলি সব আন্তর্জাতিক মহলের কাছে অলরেডি সাপ্লাই হয়ে গেছে বলে মনে করেন আপনি? এবং জি, তারা আমি মনে করি অলরেডি এই 2 দিনে অলরেডি সাপ্লাইড হয়েছে। উভয় পক্ষ থেকে আছে, সরকার তার তাণ্ডবের জিনিসগুলো সাপ্লাই করেছেন এবং নাগরিকরা
এই যে হতাহতের যে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ চালানো হয়েছে নিরস্ত্র সিভিলিয়ানের উপরে, এই বিষয়টি আন্তর্জাতিক মহলে তারা তুলে ধরেছেন। এবং সেটা আমি খুব অবাক হয়েছি, এটা যদি বিএনপি জামাতের লোক হতো, আপনার টাইম স্কোয়ারের যদি ছবি দেখেন বা নিউ ইয়র্কের পাড়ায় পাড়ায় যে বিক্ষোভগুলো হচ্ছে, সব জেনারেল পাবলিক, সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে মিছিলে এসেছেন। টাইম স্কোয়ারের যে সমাবেশটি হয়েছিল সেখানে কিন্তু বিএনপির লোকেরা গিয়েছিলেন। আমি বিএনপির একজন লোককে জিজ্ঞেস করছিলাম, আপনাদের উপস্থিতি কত? আমি ছিলাম এই প্রোগ্রামে, আপনারা হয়তো জানেন। তারা বলছে আমাদের এখানে পার্টিসিপেশন মাত্র 5%। আমি আমি মনে করি, আমি যেহেতু এটার অর্গানাইজিং এর কিছুটা পার্টে ছিলাম, 2%-এর বেশি মানুষ ছিল না। এটি একটি জনগণের আন্দোলনে রূপান্তরিত হচ্ছে এবং বৈশ্বিক জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এটি নট বাংলাদেশে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটা আমি আপনার বৈশ্বিক কাছে লেভেলে আসছি, চলছে। কিন্তু যে আন্দোলন হয়েছে এই আন্দোলন এখন আপাতত বলা হচ্ছে নিয়ন্ত্রণে চলে গেছে, সামনের সময়টা স্বাভাবিক সময় আসবে, কিন্তু আপনি মনে করেন কিনা সেটি আসলে স্বাভাবিক অবস্থায় গেছে? আর এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আপনি বলবেন।